শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি 5 আগস্টের পর আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, দখল বেদখল, ঠিকাদারি ব্যবসার নিয়ন্ত্রণ সহ নানা কারণে দলটির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে দেশের বিভিন্ন জায়গায়। নিজ দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এই পর্যন্ত অর্ধ শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন। সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয়েছে চট্টগ্রামের রাউজানে। মঙ্গলবারও চট্টগ্রামের রাউজানে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন 20 জন। এসব ঘটনায় জড়িতদের বহিষ্কার, পদ স্থগিত করেছে দল। কমিটি বিলুপ্ত করার তালিকাও কম নয়। আবার ক্ষেত্র বিশেষে স্থগিত পদ প্রত্যাহার করে দলে কাজ করার সুযোগও দেওয়া হয়েছে। এদিকে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে ফেসিবাদ বিদায় করার মধ্য দিয়ে গৌরব গাথা ইতিহাস রচনা করেছেন শিক্ষার্থীরা। জাতির এই সূর্য সন্তানরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টি গঠন করেছেন। সরকারের প্রশাসনে প্রভাব খাটানো, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, হাসিনার অলিগার্ক ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। নেতৃবৃন্দের কাছে বিচার প্রার্থী হয়েও বিচার না পাওয়ায় অভিযোগ তুলে দল থেকে পদত্যাগ করেছেন কেউ কেউ। গণঅভ্যুত্থানে অংশ নেওয়া অন্যান্য দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধেও চাঁদাবাজি সহ নানা অপকর্মের অভিযোগ উঠে আসছে গণমাধ্যমে। সব মিলিয়ে অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর অন্তকোন্দলের কারণে জুলাই আন্দোলনের স্বপ্ন বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে। হয়তো সময় বলে দেবে ভবিষ্যতে কোন পথে যাচ্ছে দেশ। দর্শক, তাই আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি দলীয় কোন্দল ও অসন্তোষ। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। মোশাররফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ভাই আছেন সাইফ মুস্তাফিজ, যুব সদস্য সচিব NCP। মুস্তাফিজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। প্রথমে একটু যেতে চাই ABM মোশাররফ হোসেনের কাছে, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। মোশাররফ ভাই, 5 আগস্টের পরপরই আমরা দেখলাম বিএনপির নেতাকর্মীদের মধ্যে অন্তকোন্দলে বেশ সংঘর্ষ হয়েছে। যদিও একেবারে শুরুতে জুলাই পরপর 21 আগস্টে একটি ঘটনা দেখেছি আমরা। সেই 21 আগস্টের ঘটনায় দেখেছি ফরিদপুরের নগরকান্দায় বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। স্থগিত পদ করেছেন সম্পাদক শহীদুল ইসলাম, অর্থাৎ কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এবং সেই সাথে বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা আওয়ায়েদ। গতকালকেও ঠিক একই কাণ্ড দেখলাম আমরা। চট্টগ্রামের রাউজানে একটি গ্রুপ যাচ্ছে কবর জিয়ারত করবার জন্য, একটি শোভাযাত্রা। এই পথের মধ্যে কি এমন হলো যে সংঘর্ষ, আধিপত্য বিস্তার, এই আধিপত্য বিস্তার সংঘর্ষ নিয়ে এই পর্যন্ত প্রায় আপনাদের অর্ধশতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন। এইগুলো কেন হচ্ছে? আসলে 5 জুলাই থেকে আমরা কি কোনো শিক্ষা পেয়েছি বা শিক্ষা পেয়েছি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমার 5 জুলাই না 5 আগস্ট। ধন্যবাদ জয়নুল ভাই, ধন্যবাদ আমার সহ-আলোচক সাইফ মুস্তাফিজ সহ SCTV দর্শক সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। চ্যানেল এস, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি যে কথাটি বলেছেন, আপনি আপনার বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ অনুসারে আপনি বলতেই পারেন, কারণ বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল এবং এই দল এখন বাংলাদেশে আপনার সবচেয়ে জনপ্রিয়তায় বলেন, সাংগঠনিক কাঠামো বলেন বা গণমানুষের ভিত্তি বলেন, সব ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে বিএনপি। এবং বাংলাদেশে আগামী দিনে একটি নির্বাচন হবে, এটাও আমরা সবাই প্রত্যাশা করি। এবং স্বাভাবিক ক্ষেত্রে বিএনপির মতো একটি বড় দলে মনোনয়ন প্রত্যাশী অসংখ্য লোক থাকে। তারপর একদিকে মনোনয়ন প্রত্যাশা, অন্যদিকে আমাদের দলের সাংগঠনিক পুনর্গঠন হচ্ছে, নানা জায়গায় নতুনভাবে কমিটি হচ্ছে বা নতুন নেতৃত্ব দেওয়া হচ্ছে, এইভাবে কিছু। সুতরাং একটা প্রতিযোগিতা কিন্তু সব জায়গায় আছে। এই প্রতিযোগিতা সুস্থ হোক, এটাই আমরা প্রত্যাশা করি। কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো কাঙ্ক্ষিত সেই সাফল্য আমরা অর্জন করতে পারি না, এটা আমরা স্বীকার করি। কিন্তু আপনাকে দেখতে হবে যে এই যখনই কোনো সাংগঠনিক ব্যত্যয় ঘটে অথবা কেউ যদি দলীয় শৃঙ্খলার পরিপন্থী কাজ করে, দল তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে, এটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি যে দুটি ঘটনা ঘটেছেন, দুটি জায়গায়, একটা ফরিদপুরের নগরকান্দা, সেখানেও কিন্তু একটা মনোনয়ন প্রতিযোগিতা আছে। বিএনপির কেন্দ্রীয় 2 নেতা এখানে মনোনয়ন প্রত্যাশী। সুতরাং সবাই চায় তার কতটুকু জনসমর্থন আসে সেই জানানটা দিতে।
এই ক্ষেত্রে ওখানে একটি সমস্যা হচ্ছে। কালকে দেখেন আপনি যেটা রাউজানের ভাই শুধু দুই জায়গায় না, নরসিংদীতে বিএনপি সংঘর্ষ 15 জুন, না আমি বলছি, আমি আপনাকে বলছি, আমি জানি 9 জুলাই, দিনাজপুরের সংঘর্ষ 11 জুলাই, অনেকগুলো। না আমি একটু বলি আপনাকে। আবার আপনার রাউজানের ঘটনা একই, কিন্তু দুইজনই কিন্তু মনোনয়ন প্রত্যাশী এবং দুইজনই অত্যন্ত কেন্দ্রীয় দায়িত্বশীল নেতা। সুতরাং প্রত্যেকটা দলের বা আমাদের যিনি সংশ্লিষ্ট নেতা তার অনেক সমর্থক থাকে, সবাইকে সকল তো একইভাবে নিয়ন্ত্রণ করা যায় না, নানা কারণে নানা ধরনের বিবাদ সমস্যা হতে পারে, কিন্তু আপনি দেখতে হবে দল কি অ্যাকশনটা নিয়েছে। আপনি দেখেন কালকে রাউজানের ঘটনা, তাৎক্ষণিক দুই কেন্দ্রীয় নেতা কমিটি বিলুপ্ত হয়েছে, কেন কমিটি বিলুপ্ত হয়ে গেছে, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের পদ চলে গেছে, এবং এর যারাই ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে তাদের অনেককে বহিষ্কার করা হয়েছে। সুতরাং আপনি এই শৃঙ্খলা রাখার জন্য আমরা কাউকে কিন্তু প্রশ্রয় দিচ্ছি না, আমরা কাউকে কিন্তু উৎসাহিত করছি না, বরং নিরুৎসাহিত করার জন্য যা দরকার তাই আমরা করা। কিন্তু মুশাররফ ভাই প্রত্যাহারও তো করা হয়েছে, স্থগিত পর্যায়ে যদি বলি শহীদুল ইসলাম বাবুল, সোমা ভাই তোমাদের পদ স্থগিত ছিল, সেখানে তদন্ত করে আবার প্রত্যাহার করা হয়েছে। ওখানে দেখেন, ওখানে যে এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল যে একটা আগামী কে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাদের দুইজনের মধ্যে কিন্তু একটা সমঝোতায় দুইজনকে দুটি সিটে ভাগ করে দেওয়া হয়ে গেছে। তারপর এখন যখন একটা লোক আগামী দিনে হয়তো সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাকে যদি আপনি বহিষ্কার রাখেন অথবা তার কার্যক্রমে যদি আপনি কোনো ইনজেকশন দেন, তাহলে সে তো কাজ করতে পারবে না। যখন তাদেরকে দুই জায়গায় বিভক্ত করে দেওয়া হয়েছে, তখন কিন্তু উদ্যোগ করে বলা হয়েছে তোমরা যার যার মতো কাজ করো। এটা কিন্তু একটা সাংগঠনিক ডিসিপ্লিন। যারা আধিপত্য বিস্তার বা একটা মনোনয়ন প্রত্যাশীর জন্যেই নিজ দলের নেতাদেরকে ছাড় দিতে পারছে না, আগামী নির্বাচনে আপনারা যারা আপনাদের বিপরীতে থাকবে তাদেরকে আপনারা কিভাবে ছাড় দেবেন? না, আগামী নির্বাচনে কি এরকম হামলা আশঙ্কা দেখছেন? এটা হবে কি, এটা জনরায়কে আপনাকে নিতে হলে, জনরায় নিতে হলে একটা দলের, না বিএনপি তো অনেক বড় দল, আমরা ছোট দলগুলো গিয়ে পাত্তা পাবে না। এটা অতীতে বহু হয়েছে। আপনি শুনেছেন কোথাও কোনো দলকে ইলেকশন করতে দেওয়া হয়নি বা কাউকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে, এটা কোথাও হয় না। বিগত 16 বছর তো আমরা দেখিনি। আমার আগে দেখতে হবে আপনাকে, বিএনপি তো আজকের রাজনৈতিক দল না। 79 সালে তারা ক্ষমতায় ছিল, 91 সালে ক্ষমতায় ছিল, 2001-এ তারা ক্ষমতায় ছিল। সুতরাং আপনাকে অতীতের রেকর্ডটা থেকে আপনাকে পর্যালোচনা করতে হবে। এভাবে প্রতিযোগিতামূলক নির্বাচনে অংশগ্রহণ করেও বিএনপিকে তো নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্র দায়িত্বভার গ্রহণ করেছে। বরং আপনি দেখেন অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমরা দেখেছিলাম বিএনপি জিতবে কিনা এটা নিয়ে জনমতে সন্দেহ ছিল, কিন্তু মানুষ যখন ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে তখন কিন্তু বিএনপিকে নির্বাচিত করেছে। অর্থাৎ বিএনপির প্রতি মানুষের আলাদা একটা বিশ্বাস আছে। কেন এই বিশ্বাস আছে? সেটা বিএনপি, মানুষ মনে করে বিএনপি এই মাটির একটি দল, এই জাতীয়তাবাদী রাজনীতির তারা ধারক ও বাহক। তারা মনে করে বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, যেটা সবাইকে একটা অ্যাডজাস্ট করে চলার মতো একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগ দেখেন একটা ফেসিস্ট, অন্যরা দেখেন নানা ইসলামী তকমা আছে। তো সুতরাং আপনাকে দেখতে হবে জনগণ চয়েসটা কোন জায়গায়। জনগণ নিশ্চয়ই দ্য বেটারটাকেই জনগণ চয়েস করবে। এবং বাংলাদেশের সেক্ষেত্রে মোশাররফ ভাই আমি যদি বলি, আপনাদের দল তো অনেক বৃহৎ, আপনাদের নেতাকর্মী অনেক বিশাল, সেই ক্ষেত্রে আপনাদের প্রতিপক্ষ, এই যে আপনার নেতাদের মধ্যে ছাড় দেওয়া হচ্ছে না, প্রতিপক্ষ যখন নির্বাচনী প্রচারণা চালাবে সেখানেও কি আপনার হামলার শিকার হবে না বলতে চাচ্ছে? আপনি সুষ্ঠু নির্বাচন হবে সেটাই বলছি। আমি এই বিষয় নিয়ে আবার আসবো, একটু যেতে চাই সাইফ মুস্তাফিজের কাছে। সাইফ মুস্তাফিজ, আপনি কি মনে করেন আসলে বিএনপি দু গ্রুপের এখন সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায়, আগামী নির্বাচনে আপনারাও তো প্রতিদ্বন্দ্বিতা হবেন, প্রতিপক্ষ হবেন, কি আশা করে আগামী নির্বাচনে যদি বিএনপি এবং নেতাদের মধ্যে, দলের নেতাদের মধ্যে যদি সংঘর্ষ হয়, ভবিষ্যতে প্রতিপক্ষের সাথে আপনারা যদি যান, আপনারা নিরাপদ বোধ করেন কিনা, বা আপনারা কি মনে করেন যে আসলে জনগণ সুষ্ঠু ভোট দিলে আপনারা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন? আচ্ছা, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সমালোচক মোশাররফ ভাই সহ যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি ভাইয়ের সাথে শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করছি। আসলে 5 আগস্টের পরে মানে বিএনপির মতো বড় একটা রাজনৈতিক দল, এবং যেখানে আমরা চিন্তা করছি দায়িত্বশীল একটা রাজনৈতিক দল, তাদের থেকে যেরকম একটা ভূমিকা বাংলাদেশ দেখতে চেয়েছিল তার ঠিক উল্টোটাই এখন হচ্ছে। আপনি তো মানে প্রতিদিনই, মানে আমি একটা ছবি বের করে রেখেছি যে গত 24 ঘন্টায় বিএনপির কার্যক্রম, মানে এখানে আরও অন্য দলগুলোর সেগমেন্টও দেওয়া আছে, সেখানে আমি ব্ল্যাঙ্ক পেয়েছি, কিন্তু বিএনপির 7-8টা এরকম বড় বড় ঘটনা। তার মধ্যে একটা ঘটনা আপনি জানেন বোধহয়, যে নারায়ণগঞ্জের 2500-এ বিএনপির সেখানে স্থানীয় যে কার্যালয় ছিল সেটার বকেয়া পরিশোধ না করতে পারায়, মানে যে মালিক টাকা চাইতে এসেছিল তাকে মেরে ফেলা হয়েছে। তো এইরকম কালচার যদি তৈরি করা হয়, এটা তো সেম
মানে 17 বছর ধরে ফ্যাসিজম যারা করে এসছে, যেইভাবে মাসেল পাওয়ার দেখিয়ে এসছে, সেরকমই তো আমরা দেখতে পাচ্ছি। সেই সময় তো আওয়ামী লীগের মধ্যেই দুই পক্ষের মানে তখন এই আওয়ামী লীগের মধ্যেই মারামারিগুলো হতো, তখন বিএনপি বলেন জামাত বলেন আর কোনো দলের আসলে ওই অস্তিত্ব ছিল না। ওই আওয়ামী লীগের মধ্যে দুই পক্ষের মারামারি হতো, তারাই খুনাখুনি হতো, তাদের যে শক্তির একটা দাম্ভিকতার যে জায়গাটা, ওইটা নিয়ে দেখা যেত ফাইট হইতো, সেখানে অন্য দলগুলো তো সুযোগই নেই। সেম গোস ফর আমার মনে হয় যে বিএনপি যখন 5 তারিখের পরে আবার তারা মাঠে এসছে, সে জায়গা থেকে মানে আমি এটা অবশ্যই বলবো যে ভাইদের মতো যারা দায়িত্বশীল নেতারা আছেন তাদের সদিচ্ছার অভাব নেই, কিন্তু তাদের যে স্ট্রাকচারাল জায়গায় যে তৃণমূলের লেয়ারের যে নেতারা, তারা আসলে সেই আগের জায়গাটাই চেষ্টা করছে, সেই আগের মতো করে লুটপাট চাঁদাবাজি। তো এই জায়গাগুলো নতুন করে তাদের সেই চেষ্টাটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যারা তরুণরা আসলে নতুনভাবে রাজনীতিতে এসেছি, তারাও আসলে এখন হিমশিম খাওয়ার একটা অবস্থা তৈরি হচ্ছে, যে কারণ আমরা এখন দেখছি যে জুলাই পদযাত্রাতে যে আমি যদি কোনো একটা সমালোচনা করি, আমি রাজনৈতিক জায়গা থেকে, স্বাধীন একটা দেশের জায়গা থেকে আমি ভাইয়ের সাথে তো দ্বিমত পোষণ করতেই পারি, আমি সেটা তো বলতেই পারি। ভাইয়ের সেই কথাটা সে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, ঠিক আছে, কিন্তু শিষ্টাচার বহির্ভূত বক্তব্য তো না, ডেফিনেটলি শিষ্টাচার বহির্ভূত বক্তব্যকে আমরা সমর্থন কোনোভাবে করি না। কিন্তু এখন ধরেন যে যেটা আমি বলতে নিচ্ছিলাম, যে আমি যদি তার সাথে দ্বিমত পোষণ করি, সেটার জন্য যদি আমাকে এখন এলাকায় মারা হয়, মারা তো কোনো সলিউশন হয় না। ধরেন শিষ্টাচার বহির্ভূত একজন তরুণ নেতা করে হামলা শিকার হয়েছে কোন জায়গায়, ফেনীতে আমাদের উপরে হামলা করা হয়েছে, যখন ওই যে কক্সবাজার থেকে চকরিয়া, হ্যাঁ চকরিয়া, আমরা ওইটা কেন হামলা হয়েছে আপনি নিশ্চয়ই, হ্যাঁ সালাউদ্দিন সাহেবের ব্যাপারে কথা বলা হয়েছে সেজন্য, কিন্তু তার নামও কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। তো বলা হয়েছে যে একটি দলের একজন নেতা, তো নাম উল্লেখ করা হয়নি। এখন মাফিয়ার ডন তো বলা হয়েছে। হ্যাঁ, আমি এখন কথা হচ্ছে যে সেই কথা দিয়ে বলা যায় কিনা আসলে, আপনি বলছিলেন দ্বিমত পোষণ, কিন্তু এখানে তো শিষ্টাচার বহির্ভূত একটা শিষ্টাচার বহির্ভূত জায়গাটাতে আমি বললাম যে হ্যাঁ আমাদের কথার জায়গা থেকে অবশ্যই আরো সেই জায়গাটা দেখে কথা বলতে হবে। আমি আবার আসবো, আমাকে তো তার জন্য আপনি মারতে পারেন না, মারতে পারেন না, হয়তো মারাটাই ভুল ছিল, তারা এটা বলবে, স্বীকার করবে। কিন্তু স্যার মুস্তাফিজ, বিএনপি আপনি এতগুলো মন্দ দিক বললেন, কিন্তু আজকে একটা ভালো দিক হয়েছে, সেটা কি আপনি বলছেন? মানে হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলছি, আমি নিজেই মানে আমাদের দল থেকেও জানানো হয়েছে, আমরা নিজেরাও এটা ফেসবুকে বলেছি যে বিএনপি এবং ছাত্রদল যে কাজটা করেছে আপনাদের জন্য, আমাদের তাদের পূর্বের নির্ধারিত যে প্রোগ্রাম ছিল শহীদ মিনারে, সেটি তারা ছেড়ে দিয়েছে এবং এটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করলো যে রাজনৈতিক যে সহাবস্থানের জায়গাটা, সেটা আমরা রাকিব ওনার থেকে দেখলাম এবং এটা পুরো দলের থেকে ভবিষ্যতে আপনারা সেরকম একটা হয়তো পদক্ষেপ হয়তো আপনারা নেবেন। কিন্তু আপনি বলছিলেন যে জুলাই আন্দোলনে যেই স্বপ্নের কথা বলছেন, যে ভূমিকা নেওয়ার কথা ছিল বিএনপি, এনসিপি কি সেই ভূমিকা নিতে পেরে? যেহেতু আপনারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আপনারা কি পেরেছেন কিনা? এনসিপি তো চেষ্টা করে যাচ্ছে এই মৌলিক সংস্কারের জায়গাটাতে, এনসিপি তো ফাইট করে যাচ্ছে রীতিমতো, কিন্তু আপনার নেতা কর্মীদেরকে কন্ট্রোল করতে পারছেন কিনা? আপনাদের দল তো এত বড় না, বিএনপি তো অনেক বিশাল, আমরা তো আমাদের নেতা কর্মীদেরকে কন্ট্রোল করতে পারছি। এখন ঘুরে ফিরে তাহলে রিয়াদের কথা কি বলবেন? তাহলে ছাত্র আন্দোলন বা বাকচাষের কোন নেতার সবার মানে যে কারো দোষ হলে সেটা যদি এনসিপি কে ট্যাগ করা হয়, সেটা তো আসলে না। আব্দুর রাজ্জাক রিয়াদ বিন সুলাইমানের কথা কি বলেন, যে তার বাসায় আজকে 2,25,00,000 উনি তো আমাদের এনসিপির কোনো নেতা না। এনসিপির বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ভার কেন এনসিপির উপরে গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সে, তো ওনার তো আমাদের সাথে কোনো ছাত্র সংগঠন, আপনাদের ছাত্র সংগঠন না, আমাদের ছাত্র সংগঠন না। আপনাদের ছাত্র সংগঠন কি বৈষম্য বিরোধী? আমাদের কোনো ছাত্র সংগঠন নেই। আচ্ছা, কিন্তু উনি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, এবং সেই হিসেবে তো বৈষম্য বিরোধী তো আপনারা ছাত্র আন্দোলনে বিএনপিরও মানুষজন আছে, জামাতের মানুষজন আছে, আমাদের দলের যারা এখন সিনিয়র লিডার আছে তারাও ছিলেন। কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিফাত রশিদ কি তাহলে জামাতের কেউ বা শিবিরের কেউ, বিএনপির কেউ? না, আমি বললাম তো এখানে তো যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনটা হয়েছিল, এই ব্যানারের আন্ডারে অনেক দলের ছিল এবং সেই দলটার থেকে কিছু লোক হচ্ছে আমাদের দলে দল গঠন করা হয়। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিফাত রশিদ নিশ্চয়ই আপনাদের মানুষ, যে সে যেহেতু এনসিপি থেকে পদত্যাগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব নিয়েছে, আমার প্রশ্ন হলো, দায়িত্ব নিয়েছে 1 সপ্তাহ হয়নি, হ্যাঁ, কিন্তু আপনার নেতা কর্মীদেরকে আপনারা কন্ট্রোল করতে পেরেছেন কিনা? একটা ছেলে যার বাবা দিনমজুর, সে কিভাবে পত্রিকার সংবাদ 2.5 লাখ টাকা দিয়ে কোরবানি করে, যদিও তার বাবা বলেছেন 55 থেকে 56 হাজার টাকা দিয়ে কোরবানি করেছেন, 50 বছর পর তিনি কোরবানি করেছে, এবং তিনি এত বড় ঘর তৈরি করার কিভাবে সম্ভব হলো? আপনারা কি আসলে দায়িত্ব দিয়েই আপনাদের কাজ শেষ, নাকি একটা সমন্বয়ক কি কাজ করে, তাদের কাজ কি, তারা কি এত অল্প সময়ে এত টাকার মালিক কেমন করে হলো, সেই চিন্তাটা আপনারা করেন কিনা? আপনার ক্লিয়ার থাকতে হবে যে এনসিপির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাকচাষ এগুলোর কিন্তু কোনো সম্পর্ক নেই।
তারা কোনো অন্যায় করলে সেটার দায়ভার বা সেটা বলার জায়গাটা তো আমার নেই, আমি কেন তাদের হয়ে বলবো? রিফাত রশিদের জায়গা থেকে যদি আমি বলি, এই ঘটনা ঘটার পরই কিন্তু সারা দেশে তারা কমিটি বিলুপ্ত করে দিয়েছে এবং তাদের সারা দেশে আমি যতটুকু জানি যে সমন্বয়কারীর যে সংখ্যা এবং তাদের সমর্থক প্রায় 1 লাখের বেশি। বাংলাদেশের ইতিহাসে আমি দেখিনি যে এরকম এত বড় সংখ্যার একটা গোষ্ঠীকে রাতারাতি বিলুপ্ত করে দেয়। তো তাদের জায়গা থেকে তারা এই স্টেপটা নিয়েছে, এটা আমি দেখেছি। কিন্তু তারা কি করছে সেটার দায়ভার বা তাদের ওই বলার জায়গাতে এনসিপি নেই। আমার এনসিপির কোন নেতাকর্মী যদি কোনো দুর্নীতি করে, কোনো চাঁদাবাজি করে, সেটা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, সেটার উত্তরটা আমি দেওয়ার মনে করি। রিফাত রশিদ যদি এনসিপি থেকে পদত্যাগ করে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই দলে থাকার প্রয়োজন মনে করেন, সে মনে করেছে যে তার যে জুলাই বিপ্লবটা করেছে সেখানকার যে ব্যানার, সেখানে সে থাকার প্রয়োজনটা বোধ করেছে, সে রাজনৈতিক দলের সেই জায়গাটা ফিল করেনি, সেজন্য সে বের হয়ে গেছে। বের হয়ে গেছে নাকি এটা আপনাদের দলীয় সিদ্ধান্ত? আমাদের দলীয় সিদ্ধান্ত, এটা তার স্বতন্ত্র ব্যক্তি মানে সে এনসিপি থেকে পদত্যাগ করে নিজে থেকে চলে গেছে। কারণ এই জুলাই বিপ্লবের এই জায়গায় বসে আপনাদের একজন শান্ত আছেন, তিনি আমাকে স্বীকার করেছেন যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তিনি এনসিপি ওন করে এবং তারা এসব বিষয়ে তদারকি করেন। আমি আপনার কাছে আবার আরো কয়েকটা প্রশ্ন নিয়ে আসবো, যেহেতু অনেকগুলো প্রশ্ন জমা আছে। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল এক সংলাপ অনুষ্ঠানে। আমরা বিরতির পরে আবার একটু যেতে চাই এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। মোশাররফ ভাই, এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর পরও কেন্দ্র থেকে যদি বলি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে বসে বারবার নির্দেশনা দিচ্ছে, কিন্তু সেই নির্দেশনা তৃণমূল নেতা কর্মী পর্যন্ত পৌঁছাচ্ছে না। এবং এই না পৌঁছানোর কারণটা কি? আসলে কেন্দ্রীয় নেতারা বা কোনো কারণে তদারকি করতে কোনো ভুল করছে কিনা? না, আপনি যেভাবে ঢালাওভাবে বলছেন এভাবে এটা আমার কাছে মনে হচ্ছে না। কারণ প্রতিনিয়ত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়ত, আমি বলি আমরাও কিন্তু যারা বিভিন্ন পর্যায়ের কর্মী বা নেতৃবৃন্দ যারাই আছে না, কিন্তু প্রতিনিয়ত কিন্তু তারা দায়িত্ব পালন করে। আপনি দেখবেন আমাদের প্রায় রাজনৈতিক জেলা ৭৮টি, আমাদের সাংগঠনিক কাঠামো জেলা উপজেলা মিলে ১,০০০-এর উপরে, তারপর ওয়ার্ড, ইউনিয়ন। সুতরাং একটা বিশাল সাংগঠনিক কর্মযজ্ঞ আমাদের প্রতিনিয়ত সম্পন্ন করতে হয়। তো এখানে ২-৪টি ঘটনা ঘটে যে না, এটা আমরা অস্বীকার করি না, কিন্তু দেখতে হবে যে সেটা কতটুকু নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে এবং এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অবশ্যই অবশ্যই আজকে যে বিএনপি যে শুধু এইটা না, বিএনপি যে কত ইতিবাচক কাজ করছে সেটা কি কেউ তুলে ধরছে? এই যে জুলাই এই যে জুলাই অভ্যুত্থানের পর আপনি দেখছেন যে এই ২০০০-এর মতো আমাদের সহযোদ্ধারা শহীদ হয়েছে। আজকে দেখেন বিএনপি পরিবার নামে আমরা একটা সংগঠন আছে, প্রতিনিয়ত দেখবেন আমাদের নেতৃবৃন্দ সেখানে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করছেন, তাদের সাথে দেখা করছেন, তাদেরকে আর্থিকভাবে সহায়তা করার চেষ্টা করছে। এই ভালো কাজ তো কেউ দেখাচ্ছে না। এই যে আজকে আপনি যে কথাটা উপস্থাপন করলেন যে আমাদের ছাত্র সংগঠন এই আজকে একটা সভা নিয়ে, এটা নিয়ে অনেক কিছু ঘটতে পারে, রাজনৈতিক দেখেন কত সহিষ্ণুতার পরিচয় দিয়ে তারা নিজেরা কিন্তু নিজেদের সরিয়ে নিয়ে। তারপর আপনি দেখেন এই যে যুব দল, ছাত্র অন্য প্রতিনিয়ত কিন্তু প্রোগ্রাম করে সারা বাংলাদেশকে আমরা একটা জায়গায়। এখন হলো আমাদের বাংলাদেশের নানা সংকট, ওয়ার্ল্ডে আপনি দেখেন আমেরিকার মতো দেশ, ইউরোপের মতো দেশ, সেখানে তো কোনো সংকট নাই, আর্থিক সংকট নাই, আপনার সচ্ছলতার কোনো সংকট নাই, তারপরে সেখানে অপরাধ হয় না হচ্ছে। কিন্তু আপনাকে নিয়ন্ত্রণটা কতটুকু করা যাচ্ছে, মাত্রাটা কতটুকু, আপনাকে সেটাকে দেখতে হবে। এখন ২-৪টি ঘটনাকে এমনভাবে দাঁড়ান করানো দেওয়া হচ্ছে যে একটা বিরাট অর্জনকে কিন্তু ম্লান করে দেওয়া হচ্ছে। এই যে আপনি একটি জিনিস দেখা মনে করেন ৫ আগস্টের পরে এই ধরনের ঘটনাগুলো মানুষের কাম্য ছিল না। কাম্য না, আমি একটু কথা বলি, কাম্য না কেন আমি একটু বলি। এখানে আমি বলি মিডিয়ারও একটা দুর্বিসন্ধি আছে এখানে। আমি ডাইরেক্ট আমি একটা বলি, আপনি দেখেন এই যে বাংলাদেশের এই মিডিয়া হাউসগুলি কাদের? এগুলো ম্যাক্সিমাম ফ্যাসিস্ট শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট। আপনি কি রাতারাতি কি তারা চেঞ্জ হয়ে গেছে? ১ জন ২ জন ৪ জন সাংবাদিক পালিয়ে গেলেই কি আপনার সংবাদপত্রটা জনগণের সংবাদপত্র হয়ে গেল? নো, তাদেরও কিন্তু এখানে একটা খুব পরিকল্পিত একটা এজেন্ডা আছে যে কিভাবে এই জুলাই অভ্যুত্থানটাকে ব্যর্থ করে দেওয়া যায়, কিভাবে এই রাজনৈতিক দলগুলি কোনো দায়িত্বহীন আচরণ করে এইগুলোকে প্রমাণ করা যায়,
এই নানাভাবে কিন্তু এমন একটা মোশাররফ ভাই এসব ঘটনাগুলো কি গণমাধ্যমে উঠে আসবে না? এই যে মাত্রাটা কত আপনি সেটা দেখতে হবে, পরিকল্পিতভাবে মাত্রাটা আপনাকে দেখতে হবে যে সেইটার পরিমাণটা কত। আগে যেখানে দেখা যেত যে অষ্টম পেজের একেবারে 2 নাম্বার কলামে একটা লেখা হচ্ছে, এখন দেখা যায় ফার্স্ট পেজে বা লাস্ট পেজে এমন হেডলাইন করা হচ্ছে যাতে জনগণকে এটা আকর্ষিত করে। এখানেও কিন্তু একটা কৌশল আছে, আপনাকে এটা বিশ্লেষণ করতে হবে। মানে এইটা এই কারণে হচ্ছে কিনা যে আশা আকাঙ্ক্ষা বেশি ছিল, এটা হতে সেই পারে। আশা আকাঙ্ক্ষা না হওয়ার কারণে হয়তো বড় লিড হচ্ছে, এটাও তো হতে পারে। এটা হতে পারে। আর আরেকটি যে জিনিসটা হবে আপনি জানেন, আপনি আরেকটা জিনিস লক্ষ্য করতে, যে গণমাধ্যমের কিন্তু যে লিডিং নিউজ করবে সেইটাও কিন্তু এখন নাই। কারণ আপনার যখন একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকে তখন তার কিন্তু কিছু কমিটমেন্ট থাকে যে আমাকে যদি নির্বাচিত করেন আমি সেই কাজগুলি প্রতিনিয়ত তাদের করে, কিন্তু এই গভর্নমেন্টের কিন্তু সেই ধরনের কোনো কমিটমেন্ট নাই। এরা কিন্তু একটা রুটিন ওয়ার্ক করতে গিয়ে কিন্তু অনেক জায়গায় তারা হিমশিম খেয়ে যাচ্ছে। আর দেখবেন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা যে কমিটমেন্ট বাস্তবায়নের জন্য নানা উন্নয়নমূলক প্রকল্প করে, তারা নানাভাবে জনগণকে তাদের পক্ষে সমর্থন আনার জন্য করে, এখন কিন্তু সেই জায়গাটা অনেকটা সংকুচিত হয়ে গেছে। তো সুতরাং আপনাকে নিউজের আইটেমটাও কিন্তু এখন নাই, যার জন্য এবং একটা কথা কিন্তু সবচেয়ে আপনি দেখবেন যে নেগেটিভ নিউজ ইজ দ্য বেস্ট নিউজ। আমি একটা নর্মাল উদাহরণ আমি ছাত্র অবস্থায় দেখেছিলাম, ঢাকা ইউনিভার্সিটি একটা ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে বিশাল রেজাল্ট করলো, তার কোনো নিউজ নাই। অথচ কলা ভবনে একটা পটকা ফুটলো পরের দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমার প্রচণ্ড আওয়াজ। এগুলি তো এই ন্যারেটিভটা আমরা দেখেছি। সুতরাং আপনাকে একেবারে ঢালাউভাবে যদি আপনি কাউকে মূল্যায়ন করেন, আমার মানে সেটা খুব সুবিচার করা হবে। তাহলে মোশাররফ ভাই, তাহলে আপনি কি আমি বলতে চাচ্ছি এই কথায় যে আসলে যেই ঘটনাগুলো ঘটছে এগুলো গণমাধ্যমে উঠাটাই হচ্ছে একটা ন্যারেটিভ না, উঠানো হচ্ছে, কিন্তু আপনি দেখাচ্ছে যে ইম্পর্টেন্সিটা কতটুকু দেওয়া হচ্ছে। এই যে ধরেন আপনি মনে করেন এই যে আমি তো প্রতিনিয়ত পত্রিকা পড়ি, এই যে আপনার আমাদের ঐক্যমত কমিশন হচ্ছে, আপনি দেখেন এটা একটা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যতের জন্য তো এটা ইম্পর্টেন্ট। আপনি সুশাসন বলেন, গণতন্ত্র বলেন, মানুষের অধিকার বলেন, আপনি কোন পত্রিকা যে লিড নিউজ করেছে? ঐকমত্য কমিশনের বিষয়টা না, আপনি একেবারে অ্যানালাইসিস করে যে কোন, এই যেমন আমি দেখি যে আপনি পোর্টালগুলো দেখেন নাই কালকে? আমি একটু একেবারে শর্তগুলো 1 থেকে 7 নাম্বার না আমি একটু আমি তো শুনেন, আমি আপনাদের এই গণমাধ্যমে যাওয়ার কারণে আমাকে কিন্তু প্রতিনিয়ত পত্রিকাগুলি দেখতে হয় যে নতুন কি আইটেম আছে অথবা কোন আর্টিকেলগুলি কি লেখে। আপনি দেখেন এই যে 20টি বিষয় নিয়ে আমরা আলোচনা হচ্ছে ঐক্যমত কমিশনের, এটা ঐক্যমত কমিশন বলছে 12টা ইতিমধ্যে কিন্তু ঐক্যমত হয়ে গেছে। এটা সব পত্রিকা আসে না, না আছে না, আসছে কোথায়? আমি বলি আপনি দেখেন একটা পত্রিকার 2 কলাম কোন রকম লিখেছে, অথচ এটা নিয়ে কিন্তু তারা বিরাট জাতিকে একটা আশার বাণী শোনাতে পারতেন যে এই জায়গায় এই পরিবর্তন ঘটি হচ্ছে। আমরা তো টক শোতে এই সব তুলে ধরছি। এই না, আমি আপনি টক শোনে, এইটা হলো কি জনমতকে তৈরি করারও কিন্তু একটা গণমাধ্যমের একটা বিরাট দায়িত্ব রয়েছে যে আমি এই পরিবর্তনটা করলাম, কিন্তু পরিবর্তন করতে হলে আমার সেই মানসম্পন্ন নেতৃত্ব আগামী দিনে আমাকে সংসদে নিয়ে আসতে হবে, রাষ্ট্রের পরিচালনায় নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আমরা কতটুকু ভূমিকা পালন করি সেটাও তো দেখার বিষয়। কারণ বাংলাদেশে আপনি একটা জিনিস আছে যে বড় বড় রাজনীতি, যেমন আমরা বিএনপির মতো আমাদের একটা বিরাট জনগোষ্ঠী আছে সমর্থন। আজকে এনসিবিরা তৈরি করছে ইয়ং, তারা মনে করছে এই অভ্যুত্থানে পর একটা বিরাট ইয়ং তারুণ্যের একটা সমর্থন তাদের পক্ষে আছে, কিন্তু এই সমর্থনগুলিকে আপনি একটা ইতিবাচক দিকে পরিচালনা করার দায়িত্ব তো আজকে গণমাধ্যম বলেন না রাজনৈতিক দলগুলি আছে, সেক্ষেত্রে আমরা কতটুকু দায়িত্ব পালন করতে। এই যে আপনি যে কথা বললেন বৈষম্য বিরোধী আন্দোলন, আজকে কেন এই যে কিছু কিছু জায়গায় বিচ্যুতি কেন ঘটছে আপনি কি একবার একটু অ্যানালাইসিস করে দেখেছেন? কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল দাবিটা কি ছিল? কর্মসংস্থান। 1 বছর হয়ে গেল আপনি কর্মসংস্থানের ন্যূনতম কোনো গ্যারান্টি দিতে পারেন নাই। তো যেই ছেলেটা 1 বছর আগে তার বয়স 29, তার চাকরি বয়স শেষ হয়ে যাচ্ছে, পরিবারের কাছে সে একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে, কোথায় যাবে সে? তার মধ্যে তো একটা হতাশা, তার মধ্যে একটা অন্য আকাঙ্ক্ষা তৈরি হতে পারে। তো সুতরাং এই সকল ইতিবাচক দিকগুলিকে যদি আমরা ধরে নিয়ে এনে যদি জনসম্মুখে ইতিবাচক গণমত তৈরি করতে পারি, এইসব জায়গা থেকে অনেকটা আমরা বেরিয়ে আসতে পারি। তাহলে 1 বছরের মধ্যেও কি এত কর্মসংস্থান তৈরি করা সম্ভব? আমরা উদ্যোগটা করি, আমার নাই, আমার তো এখন কিছু। আপনি দেখেন, আপনারা তো বলছে তাদের এইসব করার দরকার, আপনারা নির্বাচনের দিকে আগান। কোথায়? এই সরকার তো 2টা দায়িত্ব পালন করছে, একটা দিকে আগামী দিনে দেশকে একটা গণতান্ত্রিক দিকে যাত্রা নিয়ে, আর একটা তো রাষ্ট্র পরিচালনা করা, সেটাকে আপনি অস্বীকার করবেন? তাইলে আপনি কেন সুবিধা নিচ্ছেন? আমার এই যে আমি একটু বলি, ঐক্যমত কমিশনের কাজ করে কয়জন? এরা তো কেউ মন্ত্রী না, এরা কেউ উপদেষ্টা না, আছে? তাহলে তারা কেন আমি ভাতা দেবো? তাদেরকে কেন আমি গাড়ি দেবো? তাদেরকে আমরা আর্থিক সুবিধা দেবো? হোয়াট ইজ দ্য ডিউটি তাদের? তাদের কাজটা কি? ওই যে আপনাদের সংস্কার কমিশনে বসছেন
যাচ্ছেন, মতামত এরা তো দিচ্ছেন। আলাদা করে, এরা তো কোনো উপদেষ্টা তো ওখানে মেম্বার না, উপদেষ্টা তো এখানে আলোচনা করছেন, এই মেম্বার এই কমিটি তো আলাদা। তাইলে আপনার তাদের কাজ কি? এই যে আপনার মাইলস্টোন একটা দুর্ঘটনা ঘটলো, আজকে যে সমালোচনা কি হলো, একটা এটা স্বাস্থ্যের গঠিত ব্যাপার, আপনার স্বাস্থ্য উপদেষ্টা কি গেছে, আপনি ছুটে গেছে, অনেক সমালোচিত হয়েছে। না ছুটে গেছে আপনার আইন উপদেষ্টা, আইন উপদেষ্টা ফাংশনটা কি, শিক্ষা উপদেষ্টা গিয়েছে। অর্থাৎ আপনি যে এফেক্টিভ লোকটাকে এফেক্টিভ জায়গায় ঠিক করতে মানে আপনি বসাতে পারেন, যার কারণে এই সংকটগুলি কিন্তু শিক্ষা উপদেষ্টা গিয়েছেন, তারা অবরুদ্ধ হয়েছে। এই যে আপনি বলছেন যে আইন শৃঙ্খলা ঘটছে না, আজকে যদি বাংলাদেশে আইন শৃঙ্খলা খুব কঠিনভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারতো এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তাহলে দেখেন রাজনীতির দলগুলির মধ্যে এই যে একটা অসামঞ্জস্যপূর্ণ আপনি কিছু দেখেন, এইটা হতো না। তারা মনে করতো যে মানে আইন শৃঙ্খলা দুর্বলতার কারণে অনেকে উৎসাহিত হয়। ধন্যবাদ সাইদ মোস্তাফিজ। আপনাদের নিশ্চয়ই সরওয়ার তুষারের নিশ্চয়ই আপনারা ওন করেন, যদিও তাকে মনে হয় সম্ভবত সমস্ত কার্যক্রম থেকে বাদ দিয়ে রেখেছেন। এখন কি তার কি অবস্থা? সরওয়ার তুষার কি আসলে কি তার আপনাদের শোকজের জবাব দিয়েছেন বা আপনারা সন্তুষ্ট কিনা? হ্যাঁ, জবাব দিয়েছেন। এখন এটা আমাদের আলাদা একটা বডি আছে, তার এটা নিয়ে কাজ করছেন। এটা আমার মনে খুব শীঘ্রই এই ব্যাপারে একটা সিদ্ধান্ত আপনি এতক্ষণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিষয়টাকে আপনি ডিজোন করছিলেন, কিন্তু এখন তুষারের সহযোগে চাঁদাবাজের একটি ঘটনা আমরা দেখলাম নরসিংদীর মাধবদীতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টির নেতা পরিচয়ে রিদানুল হাসান রাতুল নামে ছাত্রলীগের সমর্থককে আটকের পর মারধর করে ছেড়ে দেওয়ার শর্তে 50,000 টাকা চাঁদা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এবং এনসিপির আলোচিত নেতা সরওয়ার তুষার সহযোগী বলে বলা হচ্ছে তাদের মধ্যে হচ্ছে একজন এনসিপি নেতা শাকিল, মারুফ, আয়ান, রিফাত, মাহফুজ সহ কয়েকজন মিলে। এর আগে আপনি বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই, কিন্তু যেই রিয়াদ, সেই রিয়াদের সাথে আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে জড়িয়ে ধরা ছবি দেখা গেছে ফেসবুকে পেজে। হাসরাত আব্দুল্লাহর সাথে আপনারা কেন আপনারা ডিজোন করছেন কেন রিয়াদকে? দেখেন, মানে রিয়াদের যে কথা আসছে, তার মানে নাহিদের সাথেও ছবি আছে, বিএনপির অনেক সিনিয়র নেতাদের সাথে ছবি আছে। মানে এই টাইপের যে ক্যারেক্টারগুলা, এরা ধরেন কোনো দলকে ওন করে না, এরা আসছেই ধরেন এই চাঁদাবাজি ধান্দাবাজি এগুলো করতে। এরা এক একজন নেতার সাথে ছবি তুলে বেড়ায়, ওইটাই দেখায় যে হ্যাঁ আমি কিন্তু এর খাস লোক, এর সখ্য লোক। মানে আমি যখন অফিস থেকে বেরোই, আমার সাথে প্রায় 20-30 জন এসে ছবি তুলতে, আমি চিনি না জানি না, কিন্তু এই ছবি দেখে কিন্তু একজন বিজনেস করে ফেলতে পারবে যে আমি সাইব ভাইয়ের লোক। তো এটা আমাদের এই পলিটিক্যাল কালচারে আছে। কিন্তু উমামা ফাতেমা তো বলেছেন এগুলোকে লালন পালন করতেন নাহিদ ইসলাম, তার না না, এটা 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 উমামা ফাতেমা, এটা ধরেন উমামা ফাতেমা, উনি তো ধরেন উমামা ফাতেমা বলছেন এই রিয়াদের ইমাম হচ্ছেন নাহিদ ইসলাম। না, এটা একদমই ভুল তাদের ব্যাখ্যা। আমার মনে হয় যে উনি যে জায়গা থেকে ওন করার চেষ্টা করেছেন এবং তার হয়তো বা একটা চাওয়া পাওয়ার জায়গা ছিল, এখন সে ব্যক্তিগতভাবে কেন এই কথা বলেছেন এটা আমি জানি না। তবে নাহিদ ইসলামের আহ্বায়কের জায়গা থেকে এইরকম ছেলেদেরকে তো আসলে উৎসাহ উদ্দীপনা দেওয়ার কোনো মানে কারণই আমি বলে মনে করি না। এবং এরা আসলে এই যে বিভিন্নভাবে নাম ভাঙানোর একটা চেষ্টা করে, আপনি দেখবেন যদি এই ইলেকশনের পরে যদি বিএনপি ক্ষমতায় আসে, এই মানুষগুলো আবার ভোল পাল্টে দেখা যাবে যে এই অমুক ভাইয়ের পিছনে তারা ছুটছে। তো এদের আসলে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। এই যে যখন যেটা নরসিংদীর কথা বললেন, আপনি তো উল্লেখই করলেন যে সে সম্ভবত ছাত্রলীগের এরকম ছিল। তো এখন আমরা যখন বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছি বা আমরা যখন আমাদের রাজনৈতিক পরিসরটা কলবরটা বাড়াচ্ছি, এখন এখানে তো অনেক ধরনের মানুষ আসছে, সবাই আমরা তারপরও চেষ্টা করছি। আপনি দেখবেন আমাদের সব জায়গার কমিটি কিন্তু এখনো দেওয়া হয়নি, আমাদের কিন্তু লিস্ট রেডি। আমরা এই জন্য প্রত্যেকটা মানুষকে চেক করার চেষ্টা করছি যে এর পূর্বের ব্যাকগ্রাউন্ড কি, এ পূর্বের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল। তো এগুলা কোনো জায়গায় করতে যেয়ে দু একটা মিস্টেক হতে পারে, এটা অবশ্যই দায়ভার এনসিপি নিচ্ছে। এবং তাদের বিরুদ্ধে আমরা ওই বহিষ্কার প্রত্যাহারের জন্য বহিষ্কার করিনি একটাও। আপনি যতগুলা ইনসিডেন্ট ঘটেছে, এনসিপি এই জায়গাটা নিশ্চিত করছে যে তাদেরকে একেবারেই বহিষ্কার করে দেয়। আমি গাজী সালাউদ্দিন তানভীরের নাম উল্লেখ করব, যিনি আমাদের দলের যুগ্ম সদস্য সচিব ছিলেন। তার বিরুদ্ধে কিন্তু এরকম অভিযোগ এসছে, কিন্তু প্রমাণিত কোনো অভিযোগ আসেনি। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে এটার সাথে সম্ভবত তিনি জড়িত থাকতে পারে। আমরা কিন্তু তাকে ডিরেক্ট আসলে এটা উনি এখন আর দলে নেই, কিন্তু বহিষ্কৃত। তো আমরা এই জায়গাটা আসলে স্বচ্ছ যে রাজনীতির জায়গাটা, এটা আমরা নিশ্চিত করতে চাই। এবং আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নয়, মানে প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরেই এরকম ভুল হবে এবং কিছু স্বার্থান্বেষী মানুষ আছে, এরা যুক্ত হয়। আমি যখন মানে আমাদের দল গঠন হচ্ছে বা আমি এখানে দেখি যে 30-20% এরকম আমি ফেস দেখেই বুঝি যে এই মানুষগুলো আসছেই কোনো না কোনো ধান্দা নিয়ে। তো এদেরকে তো একবার আমি এখন আপনাকে দেখে বলতে পারি না আপনি আসলে দলে যুক্ত হতে পারবেন না।
এই মানুষগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে আপনাকে যে এদেরকে সরাই ফেলতে হবে এবং রাজনৈতিক কালচারটা এরকম তৈরি করতে হবে যেন এই মানুষগুলো সুযোগ না পায়। আমাদের যে প্রিভিয়াস রাজনৈতিক কালচার সেগুলোর জায়গা থেকে কিন্তু এরা এই সুযোগগুলো পেয়ে থাকে। আমি ভাইয়ের কয়েকটা কথা উল্লেখ করতে চাই যে মিডিয়ার যে কথাটা বললেন এটি উনি 100% কারেক্ট বলেছেন যে মানে ফ্যাসিবাদী সময়ের মিডিয়া হাউসগুলো তো ওইভাবে চেঞ্জ হয়নি, আবার এখন এখানে কিছু নতুন বন্দোবস্ত তৈরি হচ্ছে। তো আমরা আসলে চাই না যে কোনোভাবে কোনো মিডিয়া হাউস কোনো দলের হয়ে কাজ করুক, তারা নিরপেক্ষভাবে সাংবাদিকতা করুক, আলাদা করে কোনো ন্যারেটিভ যেন না তৈরি করে। এনসিপির জন্য যদি কোনো দুর্নীতি করে, কোনো চাঁদাবাজি করে, লুটপাট করে, সেটা যেন আসলে ফলো করেই প্রচার করুক, আমরা এটা চাই। কারণ তাহলে ধরেন আমাদের মধ্যে ওই ভয়টা থাকবে, জবাবদিহিতার ভয়টা থাকবে। এবং সেম গোস ফর বিএনপি, মানে রাজনৈতিক দলগুলোর যে ভুলগুলো হয় বা দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সারা দেশে যা হয় সেটা আপনারা এরকম করে সামনে আনুন। এটা আনলে হবে কি যে ওই হেলদি প্র্যাকটিসটা হবে, আমাদের মধ্যে ওই সচেতনতা থাকবে যে মানে জবাবদিহিতার জায়গাটা তো আসলে 17 বছর ধরে ছিল না। হাসিনা তো কারো কাছে জবাবদিহি করতো না, সে যেটা বুঝতো সেটাই ঠিক, আর সব নেতাকর্মী বলতো হ্যাঁ আপা ঠিক আপা ঠিক। তো আমরা তো ওই কালচারটা চাই না যে আবার নতুন করে আরেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রেও সেটা হোক। আবার ভাই যে বললো যে মানে কেন হচ্ছে মানে চাকরির যে জায়গাটা, আমরা তো এটা নিয়ে ফাইট করছি। আপনি দেখছেন যে পিএসসি বোর্ডের মানে বর্তমানে যেই রেগুলেশন সেখানে প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে এবং রাষ্ট্রপতির সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে যে এই বোর্ডগুলো ইয়া হয়। এই জায়গাটা তো আমরা বারবার বলছি যে এটা স্বতন্ত্রভাবে ফাংশন করা উচিত। সেখানে আমি দেখেছি যে মানে বিএনপির আসলে বাধা, ওই 12টার জায়গায় যে 8টা, এই 8টা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। এই 8টা যদি মানে সলিউশন হয় তাহলে আমার মনে হয় যে এই সমস্যাগুলো থাকবে না। আর রাজনৈতিক কেন এই 8টাতে একমত হচ্ছে না বলে মনে হচ্ছে না, কারণ হচ্ছে যে ওই মানে পাওয়ার, ওনারা তো বলেছেই যে ওই পাওয়ারের জায়গাটা কমে যাবে, নির্বাহী বিভাগের পাওয়ারের জায়গাটা কমে যাবে, ক্ষুণ্ণ হয়ে যাবে। তো তারা মানে বিগত সময় যে 20 বছর 17 বছর ধরে যেই স্বৈরতন্ত্র ছিল এই টুলগুলোর উপর তো নির্ভর করেছিল, এই টুলগুলো ইউজ করেই তো তারা আসলে এই পাওয়ার প্র্যাকটিসটা করতে পেরেছে। তো একটা রাজনৈতিক দল যেখানে সে মোটামুটি ধরে নিয়েছে যে তারা আলটিমেটলি ক্ষমতা আসছে, তো তাদের তো আসলে খুব দরকার নেই এই পাওয়ারের টুলগুলো সরিয়ে ফেলার। তো তারা আস্তে ধীরে তারা যদি মনে করে সরাবে বা না সরাবে, তো তারা এই ফ্লেক্সিবল জায়গাটা রাখতে যাচ্ছে। তো আমার মনে হয় যে আমি তাদের প্রতি আহ্বান করব যে তারা দায়িত্বশীল জায়গা থেকে, বড় রাজনৈতিক দলের জায়গা থেকে এই জায়গাটা আসলে তারা ওই প্রিভিয়াস জায়গা থেকে সরে আসবেন। এবং আমার মনে হয় যে এই পাওয়ারের জায়গাটা আসলে জনতার দিকেই দিয়ে দেওয়া উচিত। সেখানে আলটিমেট কেউ পাওয়ারফুল হয়ে থাকা, প্রধানমন্ত্রী পাওয়ারফুল হয়ে থাকা, এই জায়গাটা আসলে আমার মনে হয় যে মানে কমে আসার জায়গা থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে রাজনৈতিক দলের আমরা যারা নেতাকর্মীরা আছি, মানে এদের আসলে আলটিমেট পেশা কি? মানে আমরা তো শুধুমাত্র রাজনীতি তো কারো পেশা হতে পারে না, ভাইয়ের একটা পেশা আছে, আমাদের অনেকেরই পেশা আছে। কিন্তু বিএনপির মতো বড় রাজনৈতিক দল বা আমাদের রাজনৈতিক দলের অনেক নেতাকর্মীরা আছে কিন্তু পেশা নাই কোনো, এদের পেশা কি এরা রাজনীতি করে, ওয়ার্কস অ্যাট রাজনীতি। তো এই মানুষগুলোর মানে খরচ কিভাবে চলবে, এরা কিভাবে চলবে, এই জায়গাগুলো কিন্তু আমাদের ভাবা উচিত। মানে আমরা ইলেকশন বা এরকম যখন দেশের পেশাকে রাজনীতি হিসেবে নিয়েছে এরকম, আমাদের দলের তো এরকম ধরেন যে যারা তৃণমূলের আছে এরকম তো অনেকেই চেষ্টা করছে। আমি তো বললাম যে এটা তো শুধুমাত্র এনসিপির দায়ভারের জায়গাটা না, আমাদের এই রাজনৈতিক কালচারটা গত 52 বছর ধরে চলে এসছে, যেখানে রাজনীতি একটা পেশা হিসেবে অনেকে ধরে। তারা কি করে আসলে টাকাগুলো পায়? তারা চাঁদাবাজি করে, তারা বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি করে। এই প্র্যাকটিসটা তো ভাঙতে হবে। সেই জন্যই কিন্তু আমরা বারবার এই মৌলিক সংস্কারের জায়গাগুলোকে মেনশন করছি এবং ইন্টার যে ডেমোক্রেটিক জায়গাটা, এখানে আমাদের সংস্কারের জায়গা আছে। এবং আমরা কিন্তু প্রথম রাজনৈতিক দল যারা আসলে এই স্বচ্ছ ফাইন্যান্স নীতি এবং ক্রাউড ফান্ডিং মডেলটা আমরা ওপেন করেছি, যে আমরা বলছি যে আমরা আসলে জনগণের টাকায় চলতে চাই। আর তো বড় অলিগার বা এই মাধ্যমগুলো যদি আমরা টাকা নিই, এরকম অফার কিন্তু আসে না তো তা না। এরকম যখন অফার আসে এবং আমরা যদি তাদের থেকে টাকা নিই, ধরেন অমুক গ্রুপের থেকে আমি 1000 কোটি টাকা আমাদের দল নিল, আমরা তো তাকে সার্ভ করতে হবে একটা সময়। যে আমরা যদি কখনো পাওয়ারে আসি বা যে কোনো মাধ্যম থেকে তাকে সার্ভ করতে হবে, কিন্তু জনগণ যদি আমাকে 10 টাকা দেয়, এই 10 টাকা করে যদি 20 কোটি মানুষ যদি তাকে একটা বড় অ্যামাউন্ট আসবে, আমরা তখন তাকে সার্ভ করবো। এছাড়াও আরও বেশ কিছু মানে জায়গা তৈরি করে দেওয়া উচিত যেখানে তারা আসলে স্বতন্ত্রভাবে নিজেদের ফ্যামিলি চালাতে পারবে, নিজেদের চালাতে পারবে। পেশাজীবীর জায়গা থেকে তাদেরকে কর্মসংস্থানের জায়গা তৈরি করে দিতে হবে। কারণ শুধুমাত্র রাজনীতিতে এসে রাজনীতি করাটা আমার মনে হয় যে আসলে ওই পুরানো রাজনীতিতেই ফিরিয়ে নিয়ে যাবে। সেই জায়গায় আমার মনে হয় যে আমাদের সব রাজনৈতিক দলেরই উচিত এই যারা আমাদের কর্মী বলবো না, আমাদের যারা সহযোদ্ধারা আছেন তাদের যেন মানে আর্থিক জায়গাটা নিশ্চিত হয়, কোনো অন্য কোনো মাধ্যম দিয়ে না, যেটা স্বচ্ছ মাধ্যম সেটা দেওয়া হয়, সেটা আমাদের উচিত। যে ধন্যবাদ আপনাকে মোশাররফ ভাই। আপনার দল আপনি নিজেই বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমে আসলে যারা অপকর্মে জড়িত তাদের বহিষ্কার করা হচ্ছে, কমিটি বিলুপ্ত করে দেওয়া হচ্ছে, স্থগিত করা হচ্ছে পদ।
এইসব পদগুলোর মধ্য দিয়ে এইসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে কতটা কমে এসছে বলে মনে হচ্ছে ঘটনাগুলো? যদি আমি বলি ৫ আগস্টের পরে এই পর্যন্ত কি পরিমাণ ঘটনাগুলো কমে এসেছে, যদি আপনার কাছে কোনো তথ্য না, থাকে? অনেক অনেক কমে এসেছে, জি, অনেক কমে এসেছে। কারণ নাকি আমি একটা প্রশ্ন জুড়িয়ে দিই, নাকি আরো কোনো পদক্ষেপ নিতে হবে দলের পক্ষ থেকে যে না, এইসবগুলো না, না, দমন করবার আমি জন্য? বলি এগুলো একটা ফলো আপ প্রোগ্রাম আছে। আপনি ধরেন মনে করেন একটি নেতা যখন বহিষ্কার হয়ে যায়, একটা আমরা যারা রাজনীতি করি আমাদের মূল মানে কি, আমাদের প্রাণটা কি? রাজনীতির মাঠে থাকা, কর্মীদের কাছে থাকা, এই যে আমরা যে যে পর্যায়ে নেতৃত্ব দিই, যে এই জায়গায় যেন থেকে আমার নিজের অস্তিত্বটাকে যেন আমি ধরে রাখতে পারি। তা আপনি মনে করেন যে কোনো রাজনৈতিক দলের সবচেয়ে আমি মনে করি একটা নেতা যখন শাস্তিপ্রাপ্ত হয় অথবা পথ চলে যায়, এর চেয়ে তার জীবনে মানে দুর্ঘটনা আর কোনো কিছু হতে পারে না। এবং ওই লোকটা তার নেতৃত্ব হারাচ্ছে, ওই লোকটা ভবিষ্যতে যদি সে কোনো জনপ্রতিনিধি হতে আসে সে নমিনেশন হারাচ্ছে, সামাজিকভাবে সে চরম কিন্তু হেয় প্রতিপন্ন হচ্ছে। সুতরাং এইটার একটা সোশ্যাল ইম্প্যাক্ট আছে, এটাকে আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না। বরং এটা দিয়ে অনেকটা কিন্তু রেমেডি করা সম্ভব, আমরা দেখেছি অতীতকালে যে অনেক বিরাট বিরাট ব্যাপার নেতা দেখা যাচ্ছে যখনই তার বিরুদ্ধে ব্যবস্থা করানো সে কিন্তু অনেকটা নিজেকে সংযত করে অথবা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। ধন্যবাদ। আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভবত গাজীপুরে একটি আসলে শ্রীপুরে একটি সমাবেশ হয়েছে, বিএনপি সেখানে যুক্ত হয়ে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেছেন ফ্যাসিবাদী অপশক্তির রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করছে, সরকারকে সতর্ক থাকতে হবে। আমার প্রশ্ন হলো রাজনৈতিক দলগুলো কতটুকু সতর্ক আছে যে ফ্যাসিবাদ এখানে দেখেন যে কথাটা এখানে শফি মোস্তাফিজও বলেছে যে আওয়ামী লীগের মতো একটা বিশাল রাজনৈতিক দল অস্বীকার তো করার সুযোগ নেই, কারণ স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে তাদের পাকিস্তান আমলে তারা আন্দোলন, তাদের একটা কিন্তু এবং আমাদের দেশে এটা কি হয় আপনি দেখবেন যে একটা পলিটিক্যাল হেরিডিটি আছে, কিন্তু এই মানে বংশগত একটা হেরিডিটি আছে। কিন্তু কেউ আওয়ামী লীগ করে তারা একটা মানে বংশ পরম্পরায় তারা কিন্তু আওয়ামী লীগ করে। আপনি তো এই আওয়ামী লীগকে হয়তো এখন তাদের মূল নেতৃত্ব হয়তো পালিয়ে গেছে, কিন্তু যাদের মধ্যে ন্যূনতম কিছু আওয়ামী লীগের সেই আদর্শটা পজিটিভ হোক নেগেটিভ হোক সেটা আলাদা জিনিস, সেটা মূল্যায়ন, কিন্তু এই ধরনের কিছু অন্ধ সমর্থন তো আছে, তারা তো দেশে আছে। এবং অনেকে আপনি দেখেন সোশ্যাল মিডিয়া রাজনৈতিক দলগুলো বেড়ানোর চেষ্টা করছে কিনা বা না সেটা বেড়ানো কোথাও এখন এই ধরনের কোনো আমরা এই ধরনের গণমাধ্যমে এরকম নিউজ পাই না। কিন্তু একটা জিনিস হলো তারাও তো সার্ভাইভ করতে চাইবে, তারা মনে করে আমাদের একটা মোর দেন, আমরা বিগত নির্বাচন করে দেখেছি যে 30%-এর মতো তাদের সমর্থন আছে। তারপর মানুষ যখন বিপর্যয়ে থাকে তখন কিন্তু মানুষ ঐক্যবদ্ধ থাকে, এটা আপনি আমরা তো অপোজিশন বহুদিন ফাইট করেছি, অপোজিশনে কিন্তু সব ঐক্যবদ্ধটা বেশি হয়, কারণ এখানে স্বার্থ থাকে না, বরং আত্মরক্ষাটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার। তাহলে আমরা গণমাধ্যমে দেখি ফ্যাসিবাদে যারা দোষর তাদেরকে বিভিন্ন দলে অংশ নেওয়া এইসব ঘটনাগুলো তাহলে এইটা অত আমার মনে হচ্ছে না অত খুব গুরুত্বপূর্ণ, বরং গুরুত্বপূর্ণ এইটা যে তারা নানাভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে, কারণ তাদের কাছে প্রচুর অর্থ আছে, তাদের কাছে প্রচুর অস্ত্র আছে, তাদের কাছে একটা দেশের নগ্ন সমর্থন আছে। সুতরাং এইগুলিকে মাথায় রেখে কিন্তু আগামী দিনের রাজনৈতিক দলগুলি তার কর্মপন্থা এবং তার রাজনৈতিক কৌশল নির্ধারণ করতে হবে। সেই রাজনৈতিক দলগুলো সে মোকাবেলা করবার জন্য ততটুকু প্রস্তুত আছে। দেখেন যখনই মাননীয় প্রধান উপদেষ্টা ডাকে রাজনৈতিক দলগুলি কিন্তু সেই সমর্থনই ব্যক্ত করে প্রতিবাদ, এবং যখনই জাতির প্রয়োজন হয় তারা কিন্তু রাজপথে নেমে যায়। ছোট্ট একটা সাইফ মুস্তাফিজের কাছে ছোট্ট একটা প্রশ্ন, জাতীয় পার্টি আইবিআই হিসাবে জমা দিয়েছে, আপনি কি মনে করেন কিনা এই জাতীয় পার্টি তো অনেক সময় আপনাদের পক্ষ থেকেও দাবি উঠেছিল নিষিদ্ধ করার, কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টা, কিন্তু এখনো তো নিষিদ্ধ হয়নি, কিন্তু তারাও তো আগামী নির্বাচনে আসার সুযোগ তৈরি হচ্ছে যেহেতু তারা আইবিআই হিসাব দিচ্ছেন, এই জাতীয় পার্টির মাধ্যমে আসলে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ আছে? হ্যাঁ, ডেফিনেটলি সুযোগ আছে। সেই যদি থাকে আপনার রাজনৈতিক দলগুলো কেন জাতীয় পার্টির বিরুদ্ধে বা জাতীয় পার্টিকে নিয়ে কথা বলছেন না? আমরা তো জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলে আসছি, এবং এনসিপি একটা শক্ত অবস্থানে আছে যে মানে জাতীয় পার্টির কোনোভাবেই মানে ফিরে আসার সুযোগ দেয়া বা ইলেকশনে অংশগ্রহণ করা বা রাজনীতিতে ফিরে আনার কোনো সুযোগ আসলে এনসিপি মানে দেখতে চায় না। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যে দাবিটা জোরালো ছিল সেরকম দাবি আমরা হয়তো দেখছি না। আমরা এটা নিয়ে দাবি তো করছি, এখন এত ইস্যু মানে মৌলিক সংস্কার একসাথে এত ইস্যু চলছে, আমাদের জুলাই পদযাত্রা চলছে, কিন্তু আমরা আমাদের দলের অবস্থান তো এখানে ক্লিয়ার করে রেখেছি। এখানে বিএনপি, জামাত ইসলামী বা অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে তাদেরকেও সেই মানে জায়গাটা নিতে হবে, নাহলে শুধুমাত্র একা এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের মানে করার সব দায়ভার
সব দায়িত্ব তো আমাদের না। আপনারা তো এখানে নেতৃত্ব দিয়েছেন, আওয়ামী লীগ হ্যাঁ কার্যক্রম আমরা নিষিদ্ধ সেটা করার তো দিয়েছি, আমি তো কারণ বললাম যে এখানে আন্দোলন তো আপনারা দায়ভারের নেতৃত্ব এখানে দিয়েছেন। জায়গাটা তো আসলে সবাইকেই নিতে হবে কোনো না কোনো ভাবে। কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে, তো প্রথমে আগে এগিয়ে আসতে হবে। তো আমরা তো এটাতে প্রথম থেকে ধন্যবাদ। লিডিং আমাদের হাতে সময় একেবারে নেই, আমরা অনেক আলোচনা করবার চেষ্টা করেছি, বলেছিলাম দলীয় কোন্দল অসন্তোষ নিয়ে আলোচনা হচ্ছিল। আমরা চাই দলীয় কোন্দল অসন্তোষ দূর করে একটা সুন্দর জুলাই আন্দোলনের যে স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে রাজনৈতিক দলগুলো, সে প্রত্যাশায় দর্শক আজকের মধ্যে শেষ করতে চাই। এতক্ষণ যারা আলোচনায় ছিলেন, বি এম মোশাররফ হোসেন প্রশিক্ষণ বিষয় সম্পাদক বিএনপি, ছিলেন সাহেব মুস্তাফিজ যুগ্ম সদস্য সচিব এনসিপি, দুজনকে প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা। দর্শক আপনারাও আমাদের সাথে থাকবার জন্য আপনাদের প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের মতো কেন শেষ করছি চ্যানেল সংলাপ অনুষ্ঠান।